তসমিন ফারহানা, যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয়, তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন, আমি যতটুকু বুঝি। তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্য দিয়ে যেতে হবে না, সেটি প্রয়োজন নেই। কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা, ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে, যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না, তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে? আচ্ছা দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই কেন, মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়, 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি, আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি, আই এম সরি, আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না। মানে আপনি কি 6 কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তো ফেলে দেন, ফেলে দিয়ে তারপর বসানো চেয়ারে তারপর আলোচনা করি, সেই সুযোগ তো নেই। আমি বুঝি না আপনাদের কথা। এটাও বলেছেন বিএনপি জামাতে আমাদের আপত্তি নেই, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মানবেন না তারা। তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সখ্যতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে? আপা দেখেন, সখ্যতা মানবেন না, সখ্যতা করা যাবে না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই। ওনারা বাংলাদেশের নাগরিক। তাহলে এক কাজ করেন, আপনারা এক কাজ করেন, এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে, তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন। মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না, এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর, আমি আসলেই বুঝি না। আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন, সরকারের কাছে দাবি তোলেন, আপনারা মব নিয়ে যান, যমুনা ঘেরাও করেন, যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ বলছে, তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক, করার পরে যমুনায় যান, ডক্টর ইউনূসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে। মানে এর বাইরে আর আমি কি বলবো? তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায়, আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন? আপনি বাংলাদেশের নাগরিক না? একটা বিষয় দেখেন, এটা একটা প্রহসন যে আপনি যখন বলছেন প্রার্থীর ব্যাপারে, সেক্ষেত্রে রুমিন আপা সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো। সমর্থকরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, প্রার্থী হওয়ার অধিকার আছে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে, বাংলাদেশের আজ আমরা কথা বলছি, বাক স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছিল। আজকে দেখেছেন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন, যেটা আপনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যেই ব্যবস্থার দিকে বাংলাদেশ উত্তরণ ঘটেছিল 1990 গণঅভ্যুত্থানের পর থেকে, সেই যে 1990 গণঅভ্যুত্থানের যে ফসল, না আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি, সেটা হলো যে 1990 গণঅভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আপনার মানে এটাকে বাতিল করেছে। আপনি যদি এই বিষয়টা বলেন, তাহলে বলেন যে বাংলাদেশের আজকের এই দুর্দশা, আপনি এই গুম, খুন, লুণ্ঠন এই সবগুলোর পিছনে আপনি একটা বিষয় বলেন, আপনি কেন বলছেন যে এখন সমর্থকদের লিস্ট করতে হবে? ব্যাপারটা এটা না, আমাদের দাবিটা হবে যে আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করতে আসবে তারা কি অপরাধী কিনা, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। আমরা তো কোনো প্রতীকে নির্বাচন করছি না, দেখেন বাংলাদেশে কিন্তু রিকনসিলিয়েশন নির্বাচন হচ্ছে নাকি, তাই তো আলোচনা। না না, রুমিন আপা যে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশে এড়িয়ে যাচ্ছে না ভাই, 17 বছরে কিছু এড়াই নাই। আমাদের প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। এখন কেউ যদি দাঁড়িয়ে যায়, সে ধরলাম আওয়ামী লীগের সমর্থক, আর এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারবো না, কারণ প্রতীক নাই। তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম, প্রতীক তো নাই। সো এখন আমি বলবো আওয়ামী লীগ ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে, তবে সেটা আটকাবেন কি করে? না না, এটা তো এখানে আটকানোর ব্যাপারটা এখানে আসছে না। এখানে যেটা আসছে যে আওয়ামী লীগ প্রসঙ্গ আসলেই যে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে, বিদ্বেষ আছে, ব্যাপারটা কিন্তু এটা না। আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সোচ্চারভাবে সমস্বরে, যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী, এটা কিন্তু খুব আপত্তিকর। ফেসিবাদী ভাষাটা এনসিপি না। আপনি বিবিসির প্রতিবেদন বলেন, আল জাজিরার প্রতিবেদন বলেন, দেশি এবং বিদেশি সব মিডিয়ায় যেভাবে গত 15 বছরকে আপনার চিত্রিত করা হয়েছে, ফেসিবাদীর শাসন ব্যবস্থা আপনার জঘন্য শাসন ব্যবস্থা, এটার পক্ষে কোনোভাবে সাফাই গাওয়ার কোনো উপায় নেই, কোনোভাবে উপায় নেই। উচ্চকিত আওয়াজ চারপাশ থেকে শুনতাম, তাহলে হাসিনা হাসিনা হয়ে উঠতো না। এক দুই হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না, ওয়েল এন্ড গুড, মানুষের হাতে ছাড়েন,
জি, সেটা দেখেন মানুষ নির্বাচনের তাদের মধ্যে নেয় আমরা কি দেখতে নেয় চাই। না, নিশ্চয়ই আল্লাহর এটা ওয়াস্তে রহমান। মানুষের হাতে কিছু এই যে ছাড়েন। বিষয়টি আমরা বারবার বলছি, গণতান্ত্রিক ধারায় আমরা ফিরতে চাই এবং নির্বাচনের মধ্যে দিয়ে আসলে আমরা দেখতে চাই জনগণ আওয়ামী লীগকে কতখানি বিতাড়িত করতে পেরেছে। সেই জায়গাটি কি আমরা এই প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে দেখব? সেটা আপনাকে যদি ফ্রি ফেয়ার ক্যাডেমি ইলেকশন করতে দিতে হয়, করার ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আপনি সেটা দেখতে পাবেন। আর যদি সেটাতে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আপনি ফেসিবাদের কথা বলে আপনি আরেকটা ফেসিবাদের জন্ম দিচ্ছেন। আপনি এখন দেশ যখন আইনের ন্যায় রাষ্ট্রের কাঠামোর ভিতরে না চলে, বাইরে চলে, রাষ্ট্র কাঠামো হলো সরকার থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু সব কিছু নিতে হবে। এটার বাইরে যখন চলে যাবেন আপনি, আমি লাইভ প্রোগ্রামের এই টেবিলের বাইরে গেলে তো আর ক্যামেরার সামনে থাকতে পারবো না, তখন আপনি কিন্তু বাইরে চলে গেলেন, জঙ্গলে শাসন হয়ে যাবে আপনার। তখন আপনি কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করবেন? যে এই প্রতীক, এই ক্যান্ডিডেট কোনো প্রার্থীর কোনো প্রতীক নাই, কিন্তু সে একটা সমর্থক হতে পারে, তাকে আপনি বাধা দেওয়া শুরু করলে তো লোকাল মানুষকে আপনি সরাইয়া দিবেন, তখন ওই গোষ্ঠীটা নির্বাচন থেকে জুড়ে সরে যাবে। স্থানীয় নির্বাচনে প্রতীকের বাইরে যখন করছেন, তখন এখানে কাউকে দাবাই রাখা যাবে না। এখানে যে যার সমর্থক যদি থাকে, যারা অন্যায় করছে তাদের বিচার তো হচ্ছে এবং হতে হবে। যারা অন্যায় করে নাই, যারা এটার সাথে জড়িত নাই, যারা আমাকে সমর্থন করে, একটা দলকে সমর্থন করে, তাদেরকে যদি আপনি আবার ক্যাটাগরিকলি আপনি স্টিগমা দিয়ে শুরু করে দেন, আসলে সেই ট্যাগিং এর সংস্কৃতি থেকে আমাদের আমি কিন্তু তাজ ভাইয়ের সাথে একমত। তাজ ভাই যেটা বলছেন যে কেউ যদি প্রার্থী হন, শুধু নাগরিক হিসেবে প্রার্থী হচ্ছেন, সে কিন্তু আওয়ামী লীগ হিসেবে প্রার্থী হচ্ছেন না, যেহেতু এখানে আপনার মার্কা নেই। কিন্তু যে একেবারে বাংলাদেশে না সমর্থক না, ব্যাপারটা হলো যে রুমিন আপা যেটাকে নিয়ে গিয়েছেন, যে কেউ প্রার্থী হলে আপনি এই প্রশ্নটা উঠাতে পারবেন না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না। দেখেন একটা বিষয়, আওয়ামী লীগের যে সমর্থক, আওয়ামী লীগের সমর্থকরা ফেসিবাদ বাদ, তারা খুনের সমর্থক, গুমের সমর্থক, তারা আপনার সন্ত্রাসের সমর্থক। আপনি গত গোপালগঞ্জের ঘটনা দেখেন, আপনি গত দুদিন আগে সচিবালয়ের ঘটনা দেখেন, আপনি প্রতিটা ঘটনায় আওয়ামী লীগ প্রমাণ করছে সন্ত্রাসবাদের বাইরে আওয়ামী লীগের এখন পর্যন্ত কোনো রাজনৈতিক অংশগ্রহণ নাই। এই অবস্থা আপনি এই প্রশ্ন অমূলক, নতুন পথে হাঁটছে না, এই রকম অভিযোগ আসলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা করছেন। সেটি কতখানি সত্যি, আমি আপনার উত্তরটি নিব। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, এটিও তাজ রহমান। যেটি বলছিলাম, রাজনৈতিক নেতারা, বিশেষ করে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কোনোভাবেই নতুন পথে হাঁটছেন না, এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির মাঠের রাজনীতি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঠের রাজনীতি, জামায়াত ইসলামের কথা তারা বলেছেন, সরকারের সঙ্গে বোঝাপড়ার বিষয়, জাতীয় ঐক্যমত্য কমিশনে এই পুরনো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, সবকিছু মিলিয়ে আদৌ এই রাজনৈতিক দলগুলো নতুন পথে হাঁটবে কিনা সেটি নিয়েও শঙ্কা দেখছেন তারা। আপনাকে এটার আগে উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলে যেতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু বাংলাদেশে শুরু করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ 1982-তে উপজেলা পরিষদ। একটা নির্বাচন 85-এ হয়েছে, দ্বিতীয়টি হয়েছে 1990-তে। তারপর এটা ক্যান্সেল করা হয়ে গেছিলো, আবার 2009-এ কেয়ারটেকার ব্যাক গভর্নমেন্ট আসার পরে নির্বাচনটা হলো। ডিসেন্ট্রালাইজেশন আপনার রাজনীতি, দেশের উন্নয়ন এবং লোকাল স্থানীয় উন্নয়নের জন্য নাম্বার ওয়ান। পৃথিবীর সমস্ত উন্নত দেশে কিন্তু যার যা গভর্নমেন্ট আলাদা। ওইখানে আপনার রুমিন যেটা বললেন যে এমপিরা কেন কি এখানে ইন্টারফেয়ার করবে, ওখানে লোকাল গভর্নমেন্ট তার নিজস্ব তত্ত্বাবধানীয় ডেভেলপমেন্ট করবে। আপনি যে প্রশ্নটা বললেন, আজকে পত্রিকায় দেখলাম ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন বলেছেন কি পরিবর্তন হয়েছে আজকের স্থানীয় জাতীয় টপ নিউজ পেপারে, কি পরিবর্তনটা আপনারা দেখছেন? বিচারপতি কোনো অর্ডার দিচ্ছেন না বয়ে, যদি কালকে আমার চাকরি চলে যায়। বিচারপতিরা এখন কাকে ভয় পাচ্ছেন তারা? এটা উনি কালকে বলছে, ওনারটাই নাম কোট করিয়ে আমি বলছি, প্রথম আলো যুগান্তরের রিপোর্ট থেকে কোট করে বলছি, কোট আনকোট। উনি বলেছেন এখন দিচ্ছেন না বিচারপতিরা অর্ডার, যদি আবার মিছিল মবরা আসে আগের বিচারপতিদের সরিয়ে দেওয়া হয়। তাহলে আপনি কোন পথে হাঁটছেন? আগে কিন্তু গভর্নমেন্টের অর্ডারে সরানো হইতো, এখন মব করে আপনি সরাই দিচ্ছেন। একই জিনিস দুইটা ফরম্যাটে করা হচ্ছে। তা আপনি পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে? আপনাকে সিস্টেম তো ফলো করতে হবে। আপনি সিস্টেমের যদি বাইরে যান, আগে গুম খুন করা হয়তো সরকারের তো নিয়ন্ত্রণে, সরকার অর্ডার দিত, পুলিশ বাহিনীগুলো গিয়ে করতো। এখন পুলিশের নীরবতায় যদি আবার আর গুম খুন মব হয়, একই জিনিস কিন্তু দুইটা ফরম্যাটে হচ্ছে। এখন মানুষ কি মনে করছে যে আমরা এত অত্যাচার সহ্য করে এই 17 বছর ছিলাম, এখন আবার যদি এগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে? আমার তত্ত্বাবধায়ক এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি বলেছেন যে আমার তো নিয়োগকর্তা ছাত্ররা, এই শব্দটা কি ওনার বলা ঠিক হলো?